নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বিদেশে মৃত্যু হওয়া আসামের যুবক যুবতীর মৃতদেহ ফিরিয়ে আনার পদক্ষেপ রাজ্য সরকারের। অম্বুবাচী মেলা 2025-এর সূচনা। কামাখ্যা শক্তিপীঠ জনসমুদ্রে পরিণত। ভক্তদের জন্য মন্দির বন্ধ, পুনরায় খুলবে 26শে জুন। পরকীয়ায় লিপ্ত যুগল আটক। শিলচর দাস কলোনির এক ভাড়া বাড়ি থেকে পুলিশের হাতে সমঝে দিয়ে উপযুক্ত শাস্তির দাবি স্থানীয় জনতা ও ডিজায়ার ফর লাইফ সংস্থার। কাছাড়ের কাটিগড়ায় আটক 9 বাংলাদেশি নাগরিক, তৎপর পুলিশ প্রশাসন। এবারে বিস্তারিত খবর। বিদেশে মৃত্যু হওয়া আসামের যুবক যুবতীর মৃতদেহ ফিরিয়ে আনার পদক্ষেপ রাজ্য সরকারের। রবিবার বিকেলে দিশপুরে অনুষ্ঠিত হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী দিনে আসামের সার্বিক উন্নয়নের জন্য বৈঠকে বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সিদ্ধান্তগুলি ঘোষণা করার জন্য একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। মন্ত্রিসভা বিদেশে মারা যাওয়া অসমিয়া যুবকদের মৃতদেহ ফিরিয়ে আনার পদক্ষেপ নিয়েও আলোচনা করেছে। রাজ্য সরকারের খরচে মৃতদেহ আনা হবে। শ্রদ্ধাঞ্জলি নামে এই প্রকল্পটি চালু করা হবে। এই প্রকল্পটি আসাম পুলিশও তদারকি করবে। আজকের বৈঠকে আরেকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাভা হাসংয়ের বাইরের রাভাদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রিসভা আজ রাভা উন্নয়ন পরিষদ গঠনের অনুমোদন দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য নতুন নিয়ম চালু করা হবে। তিনি বলেন, সরকার আসামে তৃতীয় লিঙ্গের মানুষদের পরিচয়পত্র প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বৃদ্ধির ঘোষণাও করেছেন। আজ মন্ত্রিসভা রাঁধুনিদের বেতন 2000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। 1 অক্টোবর থেকে রাঁধুনিদের বেতন বৃদ্ধি করা হবে। রাজ্য সরকার এর জন্য 8 কোটি টাকা ব্যয় করবে। অনুমোদন জানায় যি মূলত ৰাভা হাছং অঞ্চলৰ বাহিৰত থকা ৰাভাসকলৰ কল্যাণৰ বাবে কাম কৰিব। আমাৰ অংগনবাদী কৰ্মীসকল 10 বছৰত কাম কৰাৰ পিছত তেওঁলোকে সুপাৰভাইজাৰ হয়। সুপাৰভাইজাৰৰ 25% পদ অংগনবাদী কৰ্মীসকলৰ কাৰণে সংৰক্ষিত আছিল। এতিয়া আমি সুপাৰভাইজাৰৰ পদ কৰ্মীসকলৰ বাবে 50% সংৰক্ষণ কৰিম। অৰ্থাৎ ICDS-ত যিসকল সুপাৰভাইজাৰ থাকে 50% অংগনবাদী কৰ্মীৰ পৰা প্ৰমোশ্যন হ'ব আৰু 50% ষ্টেট লেভেল ৰিক্ৰুটমেণ্ট বৰ্ডৰ পৰা ডিৰেক্টলি ৰিক্ৰুটমেণ্ট হ'ব। আগতে ডিৰেক্ট ৰিক্ৰুটমেণ্ট 75% আছিল। অংগনবাদী কৰ্মী বাইদেউসকলৰ পৰা 25% সুপাৰভাইজাৰৰ পদ পূৰণ কৰা হৈছিল। এতিয়া আমি বাইদেউসকলৰ সুবিধাৰ কাৰণে 25ৰ জাগাত 50% আসন বা সুপাৰভাইজাৰৰ পদ আমি সংৰক্ষণ কৰিবলৈ সিদ্ধান্ত লৈছোঁ। আমাৰ অসমত যিসকল থাৰ্ড জেণ্ডাৰ আছে, যাক আমি ট্ৰেন্সজেণ্ডাৰ বুলি কওঁ, তেওঁলোকক উচ্চতম ন্যায়ালয়ৰ ৰায় অনুসৰি আজি কেবিনেটে তেওঁলোকক ছ'চিয়েলি আৰু এডুকেশ্যনেলি বেকৱাৰ্ড ক্লাছৰ মৰ্যাদা দিছে। কিন্তু আমি তেওঁলোককহে আই কাৰ্ড দিম বা আইডেণ্টিটি কাৰ্ড দিম যিসকল অসমৰ বাসিন্দা। বাহিৰৰ পৰা যিসকল ট্ৰেন্সজেণ্ডাৰ অসমত বিভিন্ন কামত আহে তেওঁলোকে এই মৰ্যাদা নাপাব। এই মৰ্যাদা অসমৰ অৰিজিনেল ইনহেবিটেণ্টসকলৰ কাৰণেহে এই সুবিধা। অম্বুবাচী মেলা 2025-এর সূচনা। কামাখ্যা শক্তিপীঠ জনসমুদ্রে পরিণত। ভক্তদের জন্য মন্দির বন্ধ। 26 জুন পুনরায় খোলা হবে।
ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে নীলাচল পাহাড়, যেখানে বিখ্যাত কামাখ্যা মন্দির অবস্থিত। এই মুহূর্তে কামাখ্যা মন্ত্রে ধ্বনিত হচ্ছে গোটা শক্তিপীঠ। পৃথিবীর 51টি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে পবিত্র এবং প্রাচীনতম হিসেবে বিবেচিত কামাখ্যা মন্দির। বিখ্যাত অম্বুবাচী উৎসবের সূচনা হয়েছে, যা নারী প্রজনন শক্তি এবং উর্বরতার প্রাকৃতিক শক্তি উদযাপনের একটি দুর্দান্ত নিদর্শন। আজ রবিবার থেকে শুরু হতে যাওয়া অম্বুবাচী মেলার জন্য সাধু, তপস্বী এবং ভক্তরা মন্দিরে ভিড় জমিয়েছেন। গত কয়েকদিন ধরে দেশ বিদেশ থেকেও বিপুল সংখ্যক তীর্থযাত্রী মন্দিরে এসেছেন। রবিবার দুপুর 2:56 27 অম্বুবাচী মহাযোগ শুরু হয়। 22 জুন থেকে 25 জুন পর্যন্ত পৃথিবীর বার্ষিক ঋতুচক্রের প্রতীক হিসেবে মন্দিরের দরজা বন্ধ থাকবে। 26 জুন দেবীর পবিত্র স্নান এবং প্রতিদিনের আচার অনুষ্ঠানের পর মন্দিরটি পুনরায় খোলা হবে। এই সময়কালে ভক্তদের নীলাচল পাহাড়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে সকাল 5টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এবং সন্ধে 6টার পর সকল প্রবেশ নিষিদ্ধ থাকবে। নীলাচল পাহাড়ে অবস্থানরত ভক্তদের জন্য কোনো শিবির বা খাদ্য বিতরণের ব্যবস্থা করা হবে না। অধিকন্তু 26 এবং 27 জুন মা কামাখ্যা মন্দির পুনরায় খোলার পর কোনো ভিআইপি বা ভিভিআইপি পাসের ব্যবস্থা থাকবে না। পরকীয়ায় লিপ্ত যুগলকে শিলচর দাস কলোনির এক ভাড়া বাড়ি থেকে উদ্ধার। পুলিশের হাতে সমঝে দিয়ে উপযুক্ত শাস্তির দাবি স্থানীয় জনতা ও ডিজায়ার ফর লাইফ সংস্থার। পরকীয়ায় লিপ্ত অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব দুই যুগলকে দাস কলোনির ভাড়া বাড়ি থেকে ধরে স্থানীয় মানুষ ও ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা রাঙ্গিরখাড়ি থানায় প্রেরণ করেন। উপযুক্ত শাস্তির দাবি স্বামী সহ স্থানীয় জনগণের। বর্তমান দিনে পরকীয়া প্রেমের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। এতে সমাজ ও পরিবার ধ্বংস হচ্ছে। ঘটনাটি ঘটল দাস কলোনির প্রদীপ সাহার ভাড়া বাড়িতে। সঠিক পরিচয় লুকিয়ে প্রায় 1 মাস ধরে অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব নামের উভয়ই বিবাহিত পরিচয় দিয়ে বাস করছিলেন। কিন্তু অস্মিতা বিশ্বাসের অসহায় স্বামী রাজেশ বিশ্বাস সেই দুজনকে রবিবার সকালে স্থানীয় মানুষ সহ ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা গিয়ে প্রদীপ সাহার ভাড়া বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রাঙ্গিরখাড়ি থানায় পুলিশের হাতে সমঝে দেন। সময় আমার নায়া ডাইভোর্স দিয়া ইনলিগেল ভাবে অবৈধ সম্পর্ক রাখে এই সমাজ ব্যবস্থা কিটা এই সমাজ কি প্রভাব পড়ে। আমি এই থানাত আইছি, রাঙ্গিরখাড়ি থানাত, এটা যে সঠিক বিচার হয় আর এরকম ছেলেরার যেন আরো যে যারা এরকম করতেছে এরা যাতে এটা ভয় পায় এবং ভয় পাইয়া সংসারটা বজায় থাকে। এরকম আমি চাই এরকম ছেলেরা দুষ্টমতো আর মেয়েরারও সেম দোষী তারা এরকম শাস্তি পাইতো। মামলা করছি করে রেজিস্টার করার ওখানে কইছি রেজিস্টার করে দিবার লাগে রাঙ্গিরখাড়ি থানাত। এখানে এরকম বিচারটা লাগে। এরকম মানুষের সমাজ নষ্ট করে এবং এই মানুষটার লিখে দোষীমতো বিচার চাই। এটা প্রশাসন এবং তারা এটা উপস্থিত বিচার করত। আর নাইলে আমরার মতো মানুষ কোন সুইসাইড করিয়া মরি যাব। তার সৌরভ দাসের স্ত্রী আছে না? হ্যাঁ আছে। এটার লোকের এই বুঝছে না, এটারও অত্যাচার করিয়া পারেছে। হ্যাঁ আগেও একটা বিবাহ করছে, এটারও অত্যাচার করছে। হ্যাঁ এরকম 2 দিন পর পর যদি এরকম মানুষের বলিয়া টানাটানি করে মুদ্দা মাতুল আপনারা যা করে প্রলোভন দিয়া মেরারে মানে নিজের আওতায় আনার চেষ্টা করে সব সময়। ওরকম জালে কিছু ফাঁসায়। কোনো ব্যবসা করেনি না, আমি তো এমনি শোনার কথা, আমি তো জানি না। মেলুকের একটা ব্যবসা করে, দেহ ব্যবসার একটা করে জড়িত আছে। এটা পুলিশে তদন্ত করলে বাই করতে পারবো, আমি ঠিক করে কইতে পারতাম না। কিন্তু এটা এই জিনিসে রেখাতে জড়িত। এছাড়া তার লোকের একটা ছেলে আছে রংপুর, মোহন পাল সোনার দোকান, হেও কিন্তু এটা জড়িত আছে। হেও আমার বউয়ের কিন্তু লিঙ্ক হেও করিয়া দিছে খুব সম্ভবত আমার, তার লোকেই এটা পরিচয় আছিল। বাস। কাছাড়ের কাটিগড়ায় ফের 9 বাংলাদেশি নাগরিক আটক।
কাছাড় জেলার কাটিগড়ায় আবারও অবৈধভাবে প্রবেশকারী 9 বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে কাটিগড়ার হিলারা এলাকা থেকে 2 শিশু সহ 7 জনকে আটক করা হয়। তাদের সন্দেহভাজন আচরণ লক্ষ্য করে পুলিশে খবর দিলে কাটিগড়া থানার পুলিশ এসে তাদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিরা জানান তারা সুরাটে 5-6 বছর ধরে বসবাস করছিলেন এবং সম্প্রতি গুজরাট সরকার বিদেশি বিতরণের প্রেক্ষিতে পালিয়ে এসেছেন। 2টি অটোরিকশা রিজার্ভ করে কালাইয়ের উদ্দেশ্যে যাত্রা করার সময় তাদের কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। পুলিশের জিজ্ঞাসাবাদে অসামঞ্জস্যপূর্ণ তথ্য পাওয়ায় তাদের আটক করা হয়। প্রসঙ্গত শনিবার দিনেও একই এলাকা থেকে 7 জন বাংলাদেশি রোহিঙ্গা নাগরিক আটক হয়। একের পর এক এমন ঘটনায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। প্রশাসন সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গাড়ি ভাগিয়ে গেছে, তারপরে আমরা তারা ধরার পরে আমরা পুলিশ ফোন করছি, ফোন করিয়া তারা পুলিশের হাতে তুলিয়া দিচ্ছি। তারা কিটা গাড়ি আছেন? ওই যে ইলেকট্রিক অটো, দুটাই একটা অটো ভাগিয়ে গেছে। তারা কতজন মানুষ? তারা আসলো 9 জন, 10 জন আসলো, একজন ভাগিয়ে গেছিল। তারা বাংলাদেশি না রোহিঙ্গা? তারা কইছে বাংলাদেশি। তারা বাংলাদেশ বাংলা কথা কইছে তারা বাংলাদেশ। বড় কয়জন ছোট কয়জন? সবই বড়, 2 জন বড় বাচ্চা আছে। সবই আমরা গ্রামের বিডি সব লই আমরা একলগেই ধরা করছি। তারা আচরণ ভাবে দেখি আমরা একটু সন্দেহ হয়েছে, তারপরে সন্দেহমূলক আমরা তারা আটকাইছি। সকালকে আমরা ধরছি, ধরিয়া লাগাতার এই জায়গা থেকে ধরা কোনো আপনার আইডিয়া আছে? হয়তো বোধ লোকাল কোনো মানুষ থাকতে পারে তার পিছনে, আমরা তো জানা নাই, এটা প্রশাসনে দেখতো। আপনার নাম? কোথা থেকে আসছো? আমি সুরাট থেকে। ভারতে কতদিন থেকে আছো? এই সব বাঙালিকে ধরে নিয়ে যাচ্ছে না, ওই জন্য আমরা চলে আসছি। সব বাঙালিকে ধরে ধরে মারতেছে আর ফাটাই দিচ্ছে, ওই জন্য আমরা চলে আসছি। আপনারা কজন আছেন এখানে? আমরা 9 জন। বাচ্চা কজন? ঠিক আছে। কই থেকে আইছেন? সুরত থেকে আসছি। সুরত। এখানে কেন কই আইছেন? শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডের বেহাল অবস্থা নিয়ে সড়ক স্থানীয়রা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের ভূমিকায় ক্ষোভ। মুখ থুবড়ে পড়ে রয়েছে শ্রীভূমির লক্ষ্মীচরণ রোডের সড়ক। 470 মিটার বেহাল অবস্থায় পড়ে রয়েছে। নেই কোনো হেলদোল শাসক বিরোধী রাজনীতিবিদদের। তাদের গাফিলতির জন্য জনগণ ভোগান্তির মুখে। কি পড়ুয়ারা, বয়স্ক থেকে অন্তঃসত্ত্বা মহিলারা একেবারে নাজেহাল। বহুবার দাবি উত্থাপন করার পাশাপাশি আন্দোলনের মাঠে নামা সত্ত্বেও নেই কোনো ইতিবাচক পদক্ষেপ। সড়ক যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। সড়কের সমস্যা নিয়ে 6 জুন এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনের মাঠে নামেন। বিধায়ক কমলাক্ষের প্রতিকৃতি রেখে গলায় সাদা মালা পরিধান করে জনগণ তীব্র আন্দোলনে সামিল হন। হয়তো আন্দোলনের ফলে জনগণ উপলব্ধি করেছিলেন বেহাল সড়কের হাল ফিরবে, কিন্তু বাস্তবে হাল ফেরা দূরের কথা, সড়ক আরও বেহাল হয়ে পড়ে। উত্তর করিমগঞ্জে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ নিজের সমষ্টি ছেড়ে কাটিগড়া সমষ্টি উন্নয়নে সদা ব্যস্ত থাকেন। তাহলে নিজের সমষ্টি উন্নয়ন কিভাবে ত্বরান্বিত হবে? বিধায়কের কাছে জনগণের হাজারো প্রশ্ন। ক্ষুব্ধ জনগণ আগামী নির্বাচনে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি দেন। আমরা লক্ষ্মীচরণ রোডের বাসিন্দারা একটাই আর্জি, 1 কিলোমিটার রাস্তা হইতে যদি 1 বছর লাগে, হ্যাঁ, তাইলে আর বাদ বাকি উন্নয়ন কেমনে হইব? 470 মিটার জায়গা 1 বছর থেকে আর না। মন্ত্রী মিনিস্টার সব আইলা খালি ওইব করতে করতে 1 বছর হয়ে গেল কি, আমরা কিচ্ছু হয় না। আর বুট দেওয়ার সময় কিতা বুট দাও, আমরা তো এরকম মানতাম না। আমরা রাস্তা 15 ডেজের মধ্যে আমরা রাস্তা লাগেই লাগে। আপনারা সবাই অবগত আছেন, আমরা লক্ষ্মীচরণ রোডে পশ্চিমাংশ গত 2 বছর যাবত যে নরক যন্ত্রণা ভোগ করছি তা বলার আর অপেক্ষা রাখে না। আমরা বিভাগীয় ডিপার্টমেন্টের কাছে আমরা ধর্ণা দিয়েছি, প্রশাসনের কাছে গিয়েছি, কেউ আমাদেরকে আশ্বাস দিলেও তারা
কাজ করছেন না। গত 10 মাস আগে স্থানীয় বিবাহ ভবনে এক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় মাননীয় MLA মহাশয় কমলাক্ষ দেব প্রকাশ এসেছিলেন এবং তিনি কথা দিয়েছিলেন পূজার আগে কাজটা শুরু হয়ে যাবে, এবং তার কথা অনুযায়ী কাজ শুরু হয়েছিল। শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই অর্ধেক কাজ করে সেটা বন্ধ হয়ে যায়। কোন অজানা কারণে সেটা বন্ধ হয়ে গেল আমাদের জানা নেই। তারপর আমরা আবারও ধর্ণা দিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, কোনো কাজ হয়নি। আজও আমরা সবাই মিলিত হয়েছিলাম এবং সবার সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে এসেছি, আমরা ধর্ণায় বসেছি। আমাদের রাস্তা যদি অতি সত্বর করা না হয় তাহলে আমরা অচিরেই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণ উপায়ে আমরা অবস্থান ধর্মঘট করব। প্রয়োজনে আমরা অনশনে বসব। অতি সত্বর কাজ করতেই হবে। আর লক্ষ্মীচন্দ্র রোডের এই রাস্তা নিয়ে আর ছিনিমিনি খেলা চলবে না, আমরা বরদাস্ত করব না। আমরা সতর্ক করে দিচ্ছি প্রশাসনকে, অতি সত্বর কাজ শেষ করো, নতুবা আমরা আপনাদেরকে আর রেহাই দেব না। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলল পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সদৌ অসম কর্মচারী পরিষদের অন্তর্ভুক্ত নয় বলল পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন। রবিবার এক সভা শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়নের কর্মকর্তারা বলেন, পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন বৈধ কোনো সংগঠন নয়, তাই এই সংগঠনের কাজকর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন তারা। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, তো এখানেও একটা ভুল তথ্য দেওয়া হয়েছে যে পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সদৌ আসাম কর্মচারী পরিষদের আওতাভুক্ত। এটা অ্যাকচুয়ালি সত্য না। পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সদৌ আসাম কর্মচারী পরিষদের আওতাভুক্ত না, কারণ সদৌ আসাম কর্মচারী পরিষদের আওতাভুক্ত হইতে গেলে তার স্টেট কমিটি থাকতে লাগে এবং প্রপার ওয়েতে সদৌ আসাম কর্মচারী পরিষদে অ্যাপ্লাই করতে লাগে। অ্যাপ্লাই করার পরে কর্মচারী পরিষদের কর্ণধার সমিতি যেটা আছে তারা বিবেচনা করিয়া ঠিক অ্যাপ্লিকেশনটা দেয়। তো এখানেও এই নামের কোনো অ্যাপ্লিকেশন আমরা নাই। আর গড়কাপ্তানি শ্রমিক সংঘ, এটা হচ্ছে কি আমরা একটা পুরানা সংগঠন। এটা সদৌ আসাম কর্মচারী পরিষদের একমাত্র ট্রেড ইউনিয়ন সংস্থা হইল গিয়ে গড়কাপ্তানি শ্রমিক সংঘ, এবং গড়কাপ্তানি শ্রমিক সংঘের সঙ্গে সবসময় সদৌ আসাম কর্মচারী পরিষদের লিয়াজন থাকে এবং বিভিন্ন আসাম সরকারের সমস্ত রুলস এবং নিয়ম নীতি আছে, সেই সব ফলো করতে হয়, যেটাতে যে রুল গভর্ন করে দ্য আসাম সিভিল সার্ভিস কন্ডাক্ট রুল 1965, সেই রুলের মধ্যে সমস্ত সরকারি এমপ্লয়িদের একটা গণ্ডির ভিতরে থেকে কাজ করতে হয়। আর এই যে সংগঠন যেটা বলছে পিডব্লিউডি এমপ্লয়িজ, আমরা বলি এটা কোনো সংগঠনই নয়, এটা একটা ক্লাব, এটা একটা এনজিও, এবং যার কোনো বৈধ রেজিস্ট্রেশন নেই। 1999 ইংরেজিতে সেটার ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার পরও আজ অবধি পার্থসারথী দে এবং ওনার সাকরেদরা সেটা রিনিউ করাতে পারেননি 22 বছর অবধি। তারপর উনি কর্মচারী সংগঠন হিসাবে ওনাকে বলতে চাইছেন সবার মধ্যে, ভাওতাবাজি ধাপ্পাবাজি করে আর কতদিন টিকে থাকবেন, এই করে রিটায়ারমেন্টে চলে গেছেন। তারপর দেখা যাচ্ছে কি এই রিটায়ারমেন্টে যাওয়ার পর উনি আমাদের সংগঠনের যারা কর্মকর্তারা আছে ওদেরকে লাইফ থ্রেট দিয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এ নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার মহোদয়কে আমরা চিঠি দেব যে আমাদের যে সংস্থার যেসব কর্মকর্তারা আছেন তাদেরকে যে উনি লাইফ থ্রেট দিয়ে যাচ্ছেন 3 দিনের ভিতরে, যে বা যারা লাইফ থ্রেট দিয়ে যাচ্ছে আমাদের কাছে ডকুমেন্টারি এভিডেন্স আছে, লিখিত প্রতিলিপিও আছে যে ও লাইফ থ্রেট দিয়ে যাচ্ছে আমাদের মেম্বারসদেরকে। 3 দিনের ভিতরে যদি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহোদয় ওনার বিরুদ্ধে অ্যাকশন না নেন, এফআইআর না করেন, তাহলে আমরা এফআইআর করতে বাধ্য হব আমাদের সংস্থা বাদ। পার্থবাবু এই সংস্থা নামে মানে ব্যক্তিগত কাজ করছেন নাকি? দেখুন, পার্থবাবু যেভাবে কাজ করছেন, উইস পার্থবাবু, সেটা আফটার রিটায়ারমেন্ট, হ্যাঁ, আমরা কেউই নিয়মে থাকতে পারি না। উনি মুখ্য উপদেষ্টার পদ আসীন হয়ে
বাবু সিং বলে একজনকে সেক্রেটারি নিয়ে যেভাবে মিথ্যাচারিতার আশ্রয় করে যাচ্ছেন, সমস্ত জালিয়াতি করে যে কাজ করে যাচ্ছেন, সেটা আমরা কোনো মতেই ওনার মতো এত নিচু স্তরে আমরা গিয়ে কাজ করতে পারব। গণনাট্য তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আগামী 1 জুলাই থেকে শিলচরে শুরু হবে 7 দিনের নাট্য কর্মশালা। বরাকের বুকে দীর্ঘদিন ধরে নাট্যচর্চার নিরলস প্রয়াসকে এগিয়ে নিয়ে যাচ্ছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা নাট্যাঙ্গন। রবিবার সংস্থার তরফে সুভাষনগর প্রাইমারি স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামীতে নাট্য কর্মশালা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত ও পরিকল্পনা তুলে ধরেছেন উদ্যোক্তারা। বিশেষ করে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই নাট্যাঙ্গন এই উদ্যোগ হাতে নিয়েছে বলে এদিন জানিয়েছেন তারা। শিলচর গুরুচরণ কলেজে অনুষ্ঠিত হতে যাওয়া 7 দিনের এই নাট্য কর্মশালায় উপত্যকার নাট্যপ্রেমী জনসাধারণ সহ তরুণ প্রজন্মের যুবক যুবতীদের অংশগ্রহণ করার আবেদন জানিয়েছেন উদ্যোক্তারা। ক্যাম্প ডিরেক্টর শান্তনু পালের পরিচালনায় আয়োজিত নাট্য কর্মশালায় তার নির্দেশ মতে 18 থেকে 32 বছর বয়স সীমা রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের যোগ্যতা কমেও উচ্চতর মাধ্যমিক পাশ হতে হবে। 3টি পর্বে অনুষ্ঠিত হবে নাট্য কর্মশালা। আন্তর্জাতিক মানের নাট্য কর্মশালাকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। ওয়ার্কশপে জয়েন করেছেন এবং নিজেও তিনি ক্যাম্প ডাইরেক্টর হয়ে অনেক জায়গায় গেছেন। তো ওনার সাথে কথা বলে বুঝলাম যে এখানে ন্যাশনাল লেভেলে যেভাবে স্ট্যান্ডার্ডে ওয়ার্কশপ হয় সেই স্ট্যান্ডার্ডেই তিনি ওয়ার্কশপটা করাবেন। তো আমরা নাট্যাঙ্গনের এই প্রথম নাটকের ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা। আমাদের মুখ্য উদ্দেশ্য হলো ইয়াং জেনারেশন যাতে নাটকে উদ্বুদ্ধ হয় এবং নাটক শিখিয়ে যারা নাটক করে। তো আমাদের চিন্তাধারা হলো যদি যারা প্রোডাকশনে আসবে চিন্তাধারা করে, তখন ওদেরকে আমরা যে 32 জন নেব, যে প্রথম আমাদের সাথে যোগাযোগ করবে ওদেরকেই আমরা সেই শিবিরে এন্ট্রি দেব। আদারওয়াইজ সমস্যা হয়ে যাবে। বেশি 32 ক্রস করলে ওই প্রোডাকশন কন্ট্রোল করাটা একটু কষ্টকর হয়ে দাঁড়াবে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর নাট্যাঙ্গন অনেক সময় বিভিন্ন ধরনের সরকারি প্রোগ্রামও করে, নাটক টাটক করে। আপনারা জানেন আমরা 2003 সাল থেকে আমরা এই নাটকের সঙ্গে জড়িত। আমাদের নাটক আমাদের রেগুলার আমরা নাটক করি, বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা নাটক করেছি এবং সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা যেটা আমাদের শিলচর শহরে হয়, আমরা অনেক পুরস্কারও পেয়েছি। তো আমাদের মুখ্য উদ্দেশ্য হলো এবার যাতে ইয়াং জেনারেশন এবং আমাদের ক্লাবের যারা ইয়াংরা রয়েছে ওরা এবং বাইরে থেকে যারা আসবে ওদেরকে সবাই যাতে নাটকগুলো ভালো করে শিখে। সাথী আমাদের এই নাট্যাঙ্গনের অন্যান্য সদস্যবৃন্দ, আজকে আমরা এই প্রেস মিটের আয়োজন করেছি। তার উদ্দেশ্য হচ্ছে আমরা আগামীতে একটা থিয়েটার ওয়ার্কশপ আয়োজন করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক বছর থেকে এই ধরনের ওয়ার্কশপ আয়োজন করার চিন্তাভাবনা আমাদের মধ্যে ছিল, কিন্তু এর মধ্যেও আমাদের যারা নাট্যাঙ্গনের ইয়াং সদস্য যারা আছেন তাদের থেকেও একটা দাবি উঠেছে যে এই ধরনের একটা ওয়ার্কশপ করা। তো আমরা আগামী 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এই ওয়ার্কশপটা আমরা ডিসি কলেজে করব। আজকে আপনাদের মাধ্যমে শিলচরের যারা সংস্কৃতিপ্রেমী তথা নাট্যমোদী ইয়াং জেনারেশন যারা আছে তাদের কাছেও আহ্বান জানাচ্ছি, আমরা যেহেতু এই ওয়ার্কশপটা 7 দিন ব্যাপী শুধু আমাদের সদস্যদের জন্য নয়, অন্যান্য যারাও বিভিন্ন সংস্থায় থিয়েটারে যুক্ত তারাও যদি ইচ্ছে করেন তাহলে আমাদের এই থিয়েটার ওয়ার্কশপে পার্টিসিপেট করতে পারবেন। তো এটাই হচ্ছে আমাদের আজকের প্রেস মিটের মূল উদ্দেশ্য। তার সঙ্গেও আমাদের আছে আমরা
কিছুদিনের মধ্যে একটা ফক ফেস্টিভ্যাল, যেটাকে ফিরে চলি মাটির টানে, অনুষ্ঠান করতে যাচ্ছি এবং আগামীতে আরও দুটো প্রোডাকশন নিয়ে আমরা বঙ্গভবনেও একটা অনুষ্ঠান আয়োজন করার চিন্তাভাবনা চলছে। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব শিলচর ডিএসএর প্রতিষ্ঠা সদস্য প্রয়াত অভিজিৎ এন্দের বর্ণময় জীবনী নিয়ে একটি বই উন্মোচন হলো রবিবার। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব তথা শিলচর ডিএসএর প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত অভিজিৎ এন্দোর বর্ণময় জীবনী নিয়ে একটি বই উন্মোচন হলো রবিবার। ডিএসএর তুলসীদাস কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্টজনেরা। তার জীবনের উপর নানা অজানা কথা দর্শক শ্রোতাদের সামনে তুলে ধরেন বিশিষ্ট বক্তাদের মধ্যে অতীন দাস, ডক্টর কুমারকান্তি দাস, জয়াদেব, সুমন্ত এন্দো, শিবব্রত দত্ত, বাবুল হোর সহ অন্যান্যরা। বরণ করে নেওয়ার জন্য আমি দেবলীনাকে বলছি, দেবলীনা রায় উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে। ডক্টর কুমারকান্তি দাস মহাশয়কে। অভিজিৎ এন্দো শুধু আমার বড় দাদা ছিলেন না, উনি ক্রীড়াক্ষেত্রে একজন বিশিষ্ট খেলোয়াড় এবং দক্ষ ক্রীড়া সংগঠকও ছিলেন। ওনার বর্ণময় চরিত্রের বিভিন্ন দিক লেখকরা তুলে ধরেছেন এই নতুন করে বাবু বলে পুস্তকে। আমি আশা করছি এই পুস্তকটা আপনাদের ভালো লাগবে। এই সুযোগে শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং যিনি সম্পাদনা করেছেন, আমি অঞ্জু এন্দো মহাশয়কে প্লিজ ডেকে নিচ্ছি, আপনি প্লিজ আসুন। আমি অম্বালিকা দিকে অনুরোধ করছি, আমি সুমন্ত সারথী এন্দো মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য বলছি, প্লিজ আপনি আসুন। আমরা এত সুন্দর একটি আয়োজনে সব বুদ্ধিজীবীদের নিয়ে সকল মানুষের সঙ্গে যারা দর্শনে পাবো বলে পুস্তক। মা আজকে একটু ইমোশনাল, তাই পড়তে পারবে না ফর অবভিয়াস রিজনস। তো আমার থেকে যদি কিছু বলতে কি হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। মৃত্যু এক প্রকাণ্ড বিবাহ। 53 বছরের দাম্পত্য জীবনে নেহাত কম নয়, কিন্তু যে মানুষটা আর কোনো দিনই ফিরবে না,
পৃথিবীর মায়া কাটিয়ে চিরদিনের মতো চলে গেল অজানা লোকে। তাকে যে পুরোপুরি জানাই হলো না। অবশ্য এ জগৎ সংসারে কে বা কাকে সম্পূর্ণভাবে জানতে পেরেছে। অভিজিৎ ইন্দোর পরলৌকিক কর্মযজ্ঞের অন্তিম স্মরণ সন্ধ্যায় সেদিন উপস্থিত প্রিয়জনদের কাছে থেকে প্রস্তাব এসেছিল এই প্রচার সর্বস্ব। শিলচর ডিএসের ইনডোরের নতুন ম্যাট লাগানোর কাজ শুরু হলো রবিবার থেকে। শিলচর ডিএসের ইনডোরের পুরনো মাটির ব্যবস্থা ভালো না থাকায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল প্রশিক্ষণার্থীদের। তবে এবার বহু প্রতীক্ষিত শিলচর ডিএসিতে নতুন ম্যাট লাগানোর কাজ শুরু হলো রবিবার থেকে। 2-3 দিনের মধ্যেই এর কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে। কাজ শুরু হওয়ার সময় সংশ্লিষ্ট ইনডোর ব্রাঞ্চ অফিস বিয়ারার ছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য সদস্যরা। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। বিদেশে মৃত্যু হওয়া আসামের যুবক যুবতীর মৃতদেহ ফিরিয়ে আনার পদক্ষেপ রাজ্য সরকারের। অম্বুবাচী মেলা 2025-এর সূচনা। কামাখ্যা শক্তিপীঠ জনসমুদ্রে পরিণত। ভক্তদের জন্য মন্দির বন্ধ, পুনরায় খুলবে 26শে জুন। পরকীয়ায় লিপ্ত যুগল আটক। শিলচর দাস কলোনির এক ভাড়া বাড়ি থেকে পুলিশের হাতে সমঝে দিয়ে উপযুক্ত শাস্তির দাবি স্থানীয় জনতা ও ডিজায়ার ফর লাইফ সংস্থার। কাছাড়ের কাটিগড়ায় আটক 9 বাংলাদেশি নাগরিক, তৎপর পুলিশ প্রশাসন। এখনকার মতন বিটিএন নিউজ এই পর্যন্তই। ধন্যবাদ।